হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং কেমিস্ট্রি ক্লাস। চলে এসেছি নতুন একটা টপিক নিয়ে। আজকে বেসিক্যালি যে টপিকটা নিয়ে কথা হবে আমাদের মধ্যে, কেমিক্যাল কাইনেটিক্স, ক্লাস 12-এর জন্য ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। আজকে লেকচার 1-এ আমরা কিন্তু একদম ভেরি বেসিক থেকে কিন্তু আমরা আস্তে আস্তে প্রতিটা টপিক শিখবো, আর একদম ভিডিও শেষে আমরা কিন্তু নিউমেরিক্যালিও প্র্যাকটিস করবো। তার মানে কেমিক্যাল কাইনেটিক্স কীভাবে পড়তে হবে তার ডিটেল আইডিয়া কিন্তু আমি তোমাদের কাছে রাখবো। সো দেরি না করে স্টার্ট করছি লেকচার 1 অফ কেমিক্যাল কাইনেটিক্স। I gave you my heart. সো আমরা চ্যাপ্টারটা শুরু করার আগে একটু দেখিনি কোন কোন জায়গা বেসিক্যালি আমাদের কভার করতে হবে। ভেরি ইম্পর্টেন্ট কিছু ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি বলে রাখছি। ওই টপিকগুলো কিন্তু আমরা ছেড়ে যাব না কখনো। দেখো, প্রথমে দেখছি রেট অফ রিয়াকশন অ্যান্ড রেট ল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর অর্ডার অ্যান্ড মলিকুলারিটি, তাদের ডিফারেন্সও শিখতে হবে। তাহলে একটা রিয়াকশনের অর্ডার বলতে কী বোঝায়, মলিকুলারিটি বলতে কী বোঝায়, ইন ডিটেলে আমাদের দেখতে হবে। থার্ড, রেট কনস্ট্যান্ট। এই রেট কনস্ট্যান্টকে কিন্তু কে দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, অন্তত আমরা এইটা একটু বুঝে রাখি যে রেট কনস্ট্যান্ট মানে কিন্তু কে, এই কে দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। ফোর্থ পয়েন্ট দেখছি ফ্যাক্টরস এফেক্টিং রেট কনস্ট্যান্ট, কোন কোন ফ্যাক্টর অ্যাকচুয়ালি রেট কনস্ট্যান্টকে এফেক্ট করে, কোন কোন ফ্যাক্টর অ্যাকচুয়ালি রেট অফ দ্য রিয়াকশনকে এফেক্ট করে, ইন ডিটেল আমরা স্টাডি করব। পয়েন্ট নাম্বার 5, কনসেপ্ট অফ আরডিএস। এই আরডিএস মানে রেট ডিটারমাইনিং স্টেপ, ইন ডিটেল আমি বলবো, কোনো রকম টেনশনে কিছু নেই। তার মানে এতটা যেগুলো দেখলাম এগুলো কিন্তু বেসিক্যালি থিওরিটিক্যাল পার্ট ছিল। এইবার পয়েন্ট নাম্বার 6, এই পয়েন্ট নাম্বার 6 যেটা দেখছি, ইন্টিগ্রেটেড রেট ল ফর জিরো, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অর্ডার রিয়াকশন। তার মানে এই জায়গাটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট জায়গা ফর নিউমারিক্যালস। এখান থেকেও নিউমারিক্যালস আসে, এখান থেকেও আসে, এই রেট ল, রেট অফ দ্য রিয়াকশন এখান থেকে আসে। আর তারপর এই জায়গাটা কিন্তু ডেরিভেশন আসে, ইম্পর্টেন্ট গ্রাফ আছে কিছু, তারপর কিন্তু আরও ইম্পর্টেন্ট কনসেপ্ট তো আছেই, তার সাথে সাথে নিউমারিক্যালস। এই নিউমারিক্যালস জায়গাটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তার মানে আমরা এইখানে কিন্তু নিউমারিক্যালস অনেক দেখব। তারপর কনসেপ্ট অফ হাফ লাইফ, হাফ লাইফ বলতে কী বোঝায়, তাহলে এইটা নিয়েও ইন ডিটেল কথা বলবো। তারপর আরহেনিয়াস ইকুয়েশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই পয়েন্টগুলো খাতায় নোট করে নিও। তাহলে এই পয়েন্টগুলো যাতে এক্সামিনেশনে যাওয়ার আগে অন্তত দেখে যাই আমরা যে একবার সবকটা পয়েন্ট আমরা কভার করে গেছি। তারপর এই জায়গাটাও কনসেপচুয়াল জায়গা, কলিশন থিওরি অ্যান্ড ট্রানজিশন স্টেট, ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা। আর লাস্ট মিসলেনিয়াস কনসেপ্ট। এই মিসলেনিয়াস কনসেপ্টটা আমরা তখনই শিখতে পারবো যদি আমাদের 1 থেকে 9 অবধি একদম কমপ্লিট হয়ে থাকে। তাহলে মিসলেনিয়াস কনসেপ্টটা বেসিক্যালি একটু অ্যাডভান্স লেভেলে, আমরা সেখানে কমপ্লেক্স রিয়াকশন শিখবো, কমপ্লেক্স রিয়াকশন, ঠিক আছে। তাহলে মিসলেনিয়াস জায়গাতে আমরা কমপ্লেক্স রিয়াকশন ইন ডিটেল শিখবো, যেইটা নিট বা যেই মেনের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। নিট বা যেই টাইপের এক্সামিনেশন, যেই মেন, যেই অ্যাডভান্স, এগুলোতে কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। আর লাস্ট যেটা আমরা বলবোই, এই সবকটা যা যা টপিক পড়বো আমরা কিন্তু নিউমারিক্যালস কিন্তু প্র্যাকটিস করবো, যাই করি, ঠিক আছে। ফিজিক্যাল কেমিস্ট্রি মানে উইদাউট নিউমারিক্যালস আমরা কিন্তু ভাবতেই পারবো না। তাই নিউমারিক্যাল প্র্যাকটিস করলে আমাদের কনসেপ্ট কিন্তু আরও ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তার মানে শুরু করার আগে আমরা পয়েন্টগুলো দেখে নিলাম। এইবার আমরা একদম ভেরি বেসিক থেকে স্টার্ট করছি, চলো। সো আমরা চ্যাপ্টারটা স্টার্ট করছি একদম ভেরি বেসিক থেকে। আমরা এই ছোট ছোট কথাগুলো বলতে বলতে আমরা কিন্তু অ্যাডভান্স লেভেলে যাব। প্রথমে দেখতে পাচ্ছি একটা রিয়াকশান হচ্ছে, এখানে একটা দেখতে পাচ্ছি আর ইজ গেটিং কনভার্টেড ইনটু পি। তার মানে এই যে রিয়াকশানটা হচ্ছে, এই রিয়াকশানটা তুমি ধরো খাতায় লিখে দিলে এ থেকে বি হচ্ছে বা আর থেকে পি হচ্ছে, কিন্তু এইটা তো খাতায় লিখলাম, আদৌ কি রিয়াকশানটা হচ্ছে, মানে এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু কারোর মনে অ্যারাইজ করতে পারে। তাহলে একটা রিয়াকশানকে দেখে কি কি বেসিক কোয়েশ্চেন কারোর মনে অ্যারাইজ করে সেটা আগে দেখে নিই। তার মানে এই যে রিয়াকশানটাকে দেখে এই 4টে কোয়েশ্চেন কিন্তু কারোর মনে আসতেই পারে। তার মানে ওয়েদার দ্য রিয়াকশন ইজ ফিজিবল, ফিজিবল মানে আদৌ কি রিয়াকশনটা হচ্ছে, ওয়েদার দ্য রিয়াকশন ইজ স্পন্টেনিয়াস। আমরা খাতায় ধরো লিখে দিলাম এ থেকে বি হচ্ছে, আর থেকে পি হচ্ছে, কিন্তু আদেও ইন রিয়েলিটি, ইন ল্যাবরেটরি আদেও কি ওইটা হচ্ছে, তাহলে ইজ দ্য রিয়াকশন ইজ ফিজিবল, এটা কিন্তু জানতে হবে, এটা কিন্তু বলতে হবে কারোকে, যে এইটা তো কারোর মনে কোয়েশ্চেন আসবেই। তুমি আজকে খাতায় লিখে দিচ্ছ আর ইজ গেটিং কনভার্টেড ইনটু পি, কিন্তু আদৌ কি সেটা হয়, তার মানে প্রথম কোয়েশ্চেনটা কিন্তু ফিজিবিলিটি, তার মানে রিয়াকশনটা কি আদৌ হচ্ছে। পয়েন্ট নাম্বার 2, যদি রিয়াকশানটা হয়, সাপোজ রিয়াকশানটা হচ্ছে, কতটা পরিমাণে হচ্ছে, কতটা ভালো রিয়াকশানটা, মানে কতটা ইল্ড পাচ্ছি। তার মানে প্রোডাক্ট যদি 80% পাই আমরা কি বলবো, রিয়াকশানটা ভালো।
প্রোডাক্ট যদি 20% পাই আমরা বলবো রিয়াকশনটা অতটা ভালো না। তার মানে ইল্ডের সম্বন্ধে, এক্সটেন্টের সম্বন্ধে যখন জানতে চাইবে তখন কিন্তু আমরা কোয়েশ্চেন নাম্বার 2টা বুঝবো যে এক্সটেন্ট অফ দ্য রিয়াকশন। তার মানে আমরা যা শিখলাম একটা রিয়াকশন দেখে আগে ফার্স্ট কোয়েশ্চেন কেউ করে আদেও রিয়াকশনটা হচ্ছে কিনা, আদেও রিয়াকশনটা ফিজিবল কিনা। যদি রিয়াকশনটা ফিজিবল হয় তাহলে তার এক্সটেন্ট কতটা পরিমাণে প্রোডাক্ট পাচ্ছি, এরকম একটা সেন্স কিন্তু কোয়েশ্চেন নাম্বার 2 থেকে আসছে। তার মানে প্রথম দুটো কোয়েশ্চেন তো আমরা বুঝলাম। কোয়েশ্চেন নাম্বার 3 দেখছি রেট অফ দ্য রিয়াকশন। এখন হলো কথা, আমি মেনে নিলাম রিয়াকশনটা ফিজিবল, আমরা এইটাও মেনে নিলাম রিয়াকশনটা ভালো ইল্ড দেয়, কিন্তু আদৌ রিয়াকশনটা স্লো না ফাস্ট এইটা সম্বন্ধে তো বলিনি। এতক্ষণ যা যা কথা বললাম সেখানে তো কোনো রেট বা স্পিড, আমরা রেটটাকে যদি স্পিড হিসাবে ভাবি আপাতত, রিয়াকশনটা কত তাড়াতাড়ি হচ্ছে বা রিয়াকশনটা হতে কি অনেক সময় লাগছে, এই টাইপের কথা তো কখনো বলিনি। তার মানে কোয়েশ্চেন নাম্বার 3টাও কিন্তু খুব ভ্যালিড একটা কোয়েশ্চেন, যে রেট অফ দ্য রিয়াকশন। অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন ইজ মেকানিজম। ঠিক আছে, এটার মেকানিজম কেমনভাবে হচ্ছে। মেকানিজম কিন্তু ইন ডিটেল আমরা অর্গানিক কেমিস্ট্রিতে করি, SN1 SN2 E1 E2 ইন ডিটেল আমরা সেখানে করি। তার মানে আমরা এই বেসিক 4টে কোয়েশ্চেন কিন্তু অ্যারাইজ যেগুলো করে কারোর মাথায়, আমরা কিন্তু তাদের সাথে আলাপ করলাম। প্রথম 4টে কোয়েশ্চেন, এই 4টে কোয়েশ্চেনের মধ্যে প্রথম দুটো কোয়েশ্চেন কিন্তু অলরেডি আমাদের ক্লাস 11এই করা। ক্লাস 11-এ আমি আস্তে আস্তে মনে করানোর চেষ্টা করবো, দেখো সব মনে পড়ে যাবে। এই যে ফিজিবিলিটি অফ দ্য রিয়াকশনের আরেকটা মানে বা আরেকটা নাম ছিল স্পন্টেনিয়েটি। স্পন্টেনিয়াস রিয়াকশনটা কি আদৌ স্পন্টেনিয়াস? তার মানে আমরা কিন্তু এই ফার্স্ট কোয়েশ্চেনটা কিন্তু থার্মোডিনামিক্সের থেকে কিন্তু থার্মোডিনামিক্সের হেল্প নিয়ে কিন্তু বলতে পারি। থার্মোডিনামিক্স, তার মানে আমরা এই যে ফিজিবিলিটি বা স্পন্টেনিয়েটি কার হেল্প নিয়ে বলতে পারি? ডেল্টা জি, ভেরি ইম্পর্টেন্ট ডেল্টা জি। আমরা ক্লাস 11-এ কিন্তু ডেল্টা জির সম্বন্ধে পড়েছিলাম ইন থার্মোডাইনামিক্স। সেখানে বলতাম ডেল্টা জি যখন লেস দেন 0 সেটা স্পন্টেনিয়াস, এটা কিন্তু আমরা বলতাম। তারপরের কোয়েশ্চেনটা এক্সটেন্ট অফ দ্য রিয়াকশন, এটাও আমরা ক্লাস 11-এ পড়েছিলাম কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। তাহলে এইটা কিন্তু কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে পড়েছিলাম, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, সেই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমি ইন ডিটেল বলছি পরের স্লাইডে। তার মানে প্রথম দুটো কোয়েশ্চেন তো ক্লাস 11-এই হয়ে গেছে, কিন্তু যেটা হয়নি রেট নিয়ে তো কখনো কোনো কথাই বলা হয়নি। তাহলে রেট অফ দ্য রিয়াকশন, আদার কি রিয়াকশনটা স্লো না ফাস্ট, এইটা নিয়ে তো কখনো কোনো কথা বলা হয়নি। তার মানে আজকে এই কেমিক্যাল কাইনেটিক্সে কিন্তু আমরা বাকি দুটো নিয়ে কথা বলবো, ভেরি ইম্পর্টেন্ট। তার মানে ক্লাস 12-এ কিন্তু আমরা বাকি দুটো কোয়েশ্চেন নিয়ে ডিল করব। তার মানে আমাদের আইডিয়াটা কিন্তু মোটামুটি ক্লিয়ার, আমরা কি করতে চাইছি। এইবার আমরা 1 বাই 1 ইন্ডিভিজুয়াল জিনিসগুলো স্টাডি করব। চলো দেখি। সো এইবার কোয়েশ্চেন নাম্বার 1টাকে ইন ডিটেলে দেখবো। দেখো ফিজিবিলিটি ক্রাইটেরিয়া, এই ফিজিবিলিটি ক্রাইটেরিয়া একটু আগে বললাম আমরা কিন্তু থার্মোডাইনামিক্সে কিন্তু ইন ডিটেলে পড়ি আমরা থার্মোডাইনামিক্সে। সেখানে কিভাবে পড়ি আমরা? ডেল্টা জি মানে গিভস ফ্রি এনার্জি চেঞ্জ। এই যে গিভস ফ্রি এনার্জি চেঞ্জের 3টে কন্ডিশন আছে, এটা কন্ডিশন নাম্বার 1, এটা 2, এটা 3। যদি ডেল্টা জি লেস দেন 0 হয় তার মানে এটাকে আরেকভাবেও লেখা যায়, ডেল্টা জি যদি নেগেটিভ হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডেল্টা জি যদি নেগেটিভ হয় তার মানে কিন্তু রিয়াকশনটা স্পন্টেনিয়াস হয়। তার মানে আমরা যে খাতায় লিখে দিই এ থেকে বি হচ্ছে, তার ডেল্টা জি ক্যালকুলেশন করে যদি নেগেটিভ বেরোয় তখন আমরা বলতে পারবো হ্যাঁ ডেল্টা জি যদি নেগেটিভ হয় তাহলে রিয়াকশনটা স্পন্টেনিয়াস, বা আমরা বলবো এটাকে ফিজিবল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা নিয়ে কোনো রকম ডাউট নেই। পয়েন্ট নাম্বার 2 বা কন্ডিশন নাম্বার 2, ডেল্টা জি যদি গ্রেটার দেন 0 হয়, ডেল্টা জি যদি গ্রেটার দেন 0 হয় তার মানে আমরা এটাকে আরেকভাবে বলতে পারি ডেল্টা জি যদি পজিটিভ হয়। তার মানে ডেল্টা জি যদি 0 থেকে বেশি হয় তার মানে আমরা সেটাকে বলবো নন স্পন্টেনিয়াস। 0 থেকে কম হলে যদি বলি স্পন্টেনিয়াস, 0 থেকে বেশি হলে নন স্পন্টেনিয়াস, এটা নিয়ে কোনো ডাউট নেই। আর লাস্টে ডেল্টা জি ইকুয়াল টু 0, এই ডেল্টা জি ইকুয়াল টু 0 মানে কিন্তু ইকুইলিব্রিয়াম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা ফার্স্ট পয়েন্টে তো বুঝে গেলাম ফিজিবিলিটি ক্রাইটেরিয়া। এবার আমরা পয়েন্ট নাম্বার 2 দেখছি, বা কোয়েশ্চেন নাম্বার 2 যেটা ছিল এক্সটেন্ট অফ দ্য রিয়াকশন। আর এই এক্সটেন্ট অফ দ্য রিয়াকশন বুঝতে হলে আমরা কার হেল্প নেব? কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারটার, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। সেখানে আমরা ধরো একটা রিয়াকশন হচ্ছে, ঠিক আছে, একটা রিয়াকশন এ থেকে বি হচ্ছে, আমরা ইকুইলিব্রিয়াম লিখলাম। তার মানে আমরা এখানে কে ইকুইলিব্রিয়াম এইটা নিয়েও কিন্তু কথা বলেছিলাম কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে। এই কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে কে ইকুইলিব্রিয়ামকে কীভাবে লিখতে পারি? এই কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট মানে এখানে বি দেখতে পাচ্ছি বাই এ, কনসেন্ট্রেশন অফ এ মানে রিয়াক্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইবার দুটো কন্ডিশনের দিকে তাকাই, যদি কে ইকুইলিব্রিয়াম গ্রেটার দেন 1 হয় আমরা কি বলবো? রিয়াকশন ইজ টুয়ার্ডস দ্য প্রোডাক্ট। মানে এইটা 1-এর থেকে বেশি কখন হবে? যদি এই যে ওপরের ভ্যালুটা মানে নিউমারেটার যদি বেশি হয়, তার মানে যখন আমরা বলবো যে বি এর কনসেন্ট্রেশন যদি এর থেকে বেশি হয়
তার মানে কে ইকুইলিব্রিয়াম বেশি হবে, গ্রেটার দ্যান 1 হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা নিয়ে বুঝতে কারোর অসুবিধা নেই আশা করি। তার মানে যদি কে ইকুইলিব্রিয়াম বেশি হয় একের থেকে, বলবো রিয়াকশন ইজ টুয়ার্ডস দ্য প্রোডাক্ট। আর কে ইকুইলিব্রিয়াম যদি লেস দ্যান 1 হয়, তার মানে কি বুঝবো? তার মানে বুঝবো যে বি কিন্তু এখন কম আছে এর থেকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তার মানে প্রোডাক্ট কিন্তু কম রিয়াক্টেন্টের থেকে। সো বি যদি এর থেকে কম হয়, তার মানে আমরা বুঝবো রিয়াকশন ইজ টুয়ার্ডস দ্য রিয়াক্টেন্ট। তার মানে রিয়াকশনের প্রোডাক্ট বেশি ফর্ম হয়েছে না প্রোডাক্ট কম ফর্ম হয়েছে, এইটার সম্বন্ধে কিন্তু আইডিয়া আমরা অলরেডি 11-এ পেয়েছি। আমরা আজকে একটু অন্যভাবে বলছি। সো ফার্স্ট দুটো কোয়েশ্চেন ইন ডিটেলে আমরা দেখলাম। থার্ড কোয়েশ্চেন যেটা বাকি ছিল রেট অফ দ্য রিয়াকশন, সেইটা নিয়ে কিন্তু এখনও বেশি কথা বলা হয়নি। তাহলে আমরা কিন্তু এখন দেখতে চাইছি রেট অফ দ্য রিয়াকশন বলতে কী বোঝায়। তার জন্য এই চ্যাপ্টারটা, এই কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারটা কিন্তু ভেরি ভেরি ইউজফুল। চলো আমরা দেখি পরের স্লাইডটা। সো কেমিক্যাল কাইনেটিক্স বলতে কি বুঝি বা কি বোঝায়? দ্য ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি হুইচ ডিলস উইথ দ্য স্টাডি অফ রেট অফ কেমিক্যাল রিয়াকশন। তার মানে যদি কোনো কেমিক্যাল রিয়াকশনের রেট নিয়ে কথা বলতে হয়, তার মানে আমরা কিন্তু বেসিক্যালি তার কাইনেটিক্স স্টাডি করছি সেটা বলতে পারবো। ধরো একটা রিয়াকশন হচ্ছে এ থেকে বি, তাহলে এই রিয়াকশনটার রেট যদি স্টাডি করি, তাহলে সেই যে স্টাডি করছি সেই কেমিস্ট্রিটা, সেটার নামই কিন্তু কেমিক্যাল কাইনেটিক্স। আমরা বুঝলাম রেট অফ দ্য রিয়াকশন কিন্তু এখানে মেন রোল প্লে করবে। তাই এর পরের স্লাইড থেকে আমরা কিন্তু রেট অফ দ্য রিয়াকশনকে ইন ডিটেলে দেখব। চলো 1 by 1 দেখা যাক। দেখো প্রথমেই রেট বললে মাথার মধ্যে কোন জিনিসটা আসবে? রেট মানেই কিন্তু আমাদের মাথার মধ্যে প্রথমে স্পিড কথাটা আসবে। তাহলে রেট অফ কেমিক্যাল রিয়াকশন, আজকে আমরা কেমিক্যাল রিয়াকশনের রেট স্টাডি করব। তার মানে রেটের ডেফিনেশনটা দেখছি, দেখো ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য স্পিড, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য স্পিড অ্যাট হুইচ কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট ডিক্রিজেস অর কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট ইনক্রিজেস। দেখো ভালো করে শুনি। ধরো একটা রিয়াকশন হচ্ছে এ থেকে বি যাচ্ছে, তার মানে রেট হচ্ছে সেই স্পিডটা যে স্পিডে গেলে রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন কমে, প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়ে। আর এইটা তো খুব সত্যি কথা, যত রিয়াকশন হবে তত কি হবে? কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন তো তত কমতে থাকবে। তাহলে রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন কমে আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়ে, এটা তো খুবই সত্যি কথা। তাহলে যত রিয়াকশন হবে এ তত বিতে যাচ্ছে, আর এর কনসেন্ট্রেশন কমবে আর বি এর কনসেন্ট্রেশন বাড়বে। সো আমরা থিওরিটিক্যালি রেটটাকে খুব ভালো করে বুঝলাম। রেট হচ্ছে একটা স্পিড অ্যাট হুইচ কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট কমে যায় আর কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট বেড়ে যায়। এটা কিন্তু ভেরি ভেরি ক্লিয়ার। এইবার এইটাকে ম্যাথামেটিক্যালি স্টাডি করবো। দেখো আমরা ম্যাথামেটিক্যালি করার আগে আমরা যদি একটু স্পিড নিয়ে ভাবি, তার মানে স্পিড বললেই আমাদের মাথায় আসে ডিএক্স বাই ডিটি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ডিএক্স বাই ডিটি মানে চেঞ্জ অফ পজিশন উইথ রেসপেক্ট টু টাইম। তার মানে একটা সার্টেন টাইম ইন্টারভ্যালে পজিশনের কি চেঞ্জ হয়েছে সেইটা করলেই তো আমরা বেসিক্যালি স্পিডটা পেয়ে যাই। তার মানে স্পিড মানে বেসিক্যালি চেঞ্জ অফ পজিশন উইথ রেসপেক্ট টু টাইম। তার মানে এইটা কিন্তু নর্মালি আমরা করে থাকি। নর্মালি কিন্তু আমরা ডিস্টেন্স বাই টাইম যেটাকে বলছি, তার মানে এইখানে কিন্তু ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? এই ডিএক্স মানে কতটা চেঞ্জ হয়েছে, তাহলে ডিএক্স বাই ডিটি করি। কিন্তু এইখানে তো আমরা পজিশনের চেঞ্জ দেখব না, এইখানে আমরা কিসের চেঞ্জ দেখব? কনসেন্ট্রেশনের চেঞ্জ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক এটা। তাহলে এইখানে কিন্তু বেসিক্যালি আমরা কনসেন্ট্রেশনের চেঞ্জ দেখব। তার মানে দেখো আমরা যদি রেটটাকে এক্সপ্রেস করি, রেট কিন্তু দেখতে এরকম হবে। তার মানে রেট অফ কেমিক্যাল রিয়াকশন, কেমিক্যাল রিয়াকশনের আবার পজিশনের কি চেঞ্জ হবে? এইখানে যেটা চেঞ্জ হয় কনসেন্ট্রেশনের চেঞ্জ হয়। এর কনসেন্ট্রেশন কমে যায়, এ মানে আমি রিয়াক্টেন্ট, তার মানে রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন কমে যায়, প্রোডাক্টের কনসেন্ট্রেশন বেড়ে যায়। তার মানে এইটাকে এইভাবে লেখা যায় চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট অর প্রোডাক্ট। তার মানে এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে কিসের চেঞ্জ হয়? এখানে কিন্তু কনসেন্ট্রেশনের চেঞ্জ হয়, আর বাই চেঞ্জ ইন টাইম যেটা এখানে ছিল। তার মানে এইটা কিন্তু আমরা এখন রিলেট করে ফেললাম। আমরা কিন্তু রেটের সম্বন্ধে আরও ডিটেলে আইডিয়া পেলাম। সো এইবার আমরা আরও কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস শিখবো। পরের স্লাইডে কিন্তু সব কিছু ওয়েট করছে, চলো। সো এই স্লাইডে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখবো। দেখো আমরা রেটটাকে আমরা থিওরিটিক্যালি বুঝলাম, মানে ডেফিনেশন যেটা দেখলাম, আমরা ম্যাথামেটিক্যালি বুঝলাম, ওই যে এক্সপ্রেশনটা দেখলাম। এখন আমরা গ্রাফিক্যালি বুঝবো। ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমরা এইখানে একটা রিয়াকশান লিখি। সবচেয়ে বড় কথা এখানে রিয়াকশানটা আগে লেখা হয়ে যাক, তারপর আমরা এখানে আসছি। তাহলে এই যে রিয়াকশান হচ্ছে, তাহলে এই রিয়াকশানে আমরা কি দেখলাম? যত টাইম বাড়বে কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট কমে যায়। তাহলে এখানে রিয়াক্টেন্ট কে? রিয়াক্টেন্ট তো এইটা তো রিয়াক্টেন্ট। তার মানে এ হচ্ছে রিয়াক্টেন্ট, এখানে এ হচ্ছে রিয়াক্টেন্ট, আর বি হচ্ছে প্রোডাক্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মানে আমরা বুঝতে পারছি যত টাইম আগাবে
যত টাইম আগাবে তত কিন্তু রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন আমরা কিন্তু এরকম থার্ড ব্র্যাকেটে লিখি, তাহলে এই যে রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন কিন্তু কমে যাবে উইথ ইনক্রিজিং টাইম যত বাড়াবো, আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন ততই বাড়বে, প্রোডাক্টের কনসেন্ট্রেশন কিন্তু বাড়বে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এইটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই, আমরা কিন্তু খুব ইজিলি বুঝতে পারলাম। এইবার আমরা গ্রাফটার দিকে তাকাই। দেখো প্রথমে আমি এই গ্রাফটা এখানে আগে আঁকছি, তারপর এটার সাথে কোরিলেট করছি। তাহলে অ্যাট টি ইকুয়াল টু জিরো, তার মানে এইটা তো ইনিশিয়াল পয়েন্টে এ আর বি এর মধ্যে দেখো এটা ম্যাক্সিমাম থাকবে আর বিটা মিনিমাম, তাহলে বিটাকে আমরা জিরো থেকে শুরু করব আর এটাকে আমরা সাপোজ এইখান থেকে শুরু করছি, আর আমরা কনসেন্ট্রেশনের সাথে টাইমের কিন্তু প্লট করছি, কনসেন্ট্রেশনের সাথে টাইম। তার মানে আমরা কি জানি, ইনিশিয়াল অ্যাট টি ইকুয়াল টু জিরো, তার মানে যখন রিয়াকশনটা শুরু হয়নি তখন 100% কে আছে, পুরোটাই তো এ আছে, বি তো নেই, তো রিয়াকশনটা তো শুরুই হয়নি, তাহলে বি আসবে কোথা থেকে, তাহলে পুরোটা এ আছে আর বি তো নেই। আর যত টাইম আগাবে তত কিন্তু এ বিতে কনভার্ট হচ্ছে, তার মানে কনসেন্ট্রেশন অফ এ আস্তে আস্তে কমে যাচ্ছে, কনসেন্ট্রেশন অফ এ আস্তে আস্তে কমছে, কনসেন্ট্রেশন অফ এ কমছে, কিন্তু কনসেন্ট্রেশন অফ বি, এখানে তো বি ছিল মানে প্রোডাক্টের কনসেন্ট্রেশন তো বাড়বে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটাই কিন্তু এখানে করা আছে। এইবার আমরা এইটা দিয়ে দেখি। দেখো এইখানে দেখতে পাচ্ছি এই যে এই পয়েন্টে সাপোজ মনে করি এ ছিল, ঠিক আছে, ইনিশিয়ালি ধরো এ ছিল, আর এইখানে ইনিশিয়ালি টি ইকুয়াল টু জিরোতে যদি বি থাকে, এইটা হচ্ছে বি, তাহলে প্রোডাক্ট। তার মানে যত টাইম এই দিকে যত যাচ্ছি, যত আমরা এই সাইডে হাঁটছি টুয়ার্ডস দ্য রাইট, তত কি হচ্ছে, টাইম বাড়ছে, যত টাইম বাড়ছে কনসেন্ট্রেশন কিন্তু কমছে। ধরো এই টাইমে কিন্তু কনসেন্ট্রেশন এইখানে ছিল, তার মানে কনসেন্ট্রেশন এতটা ছিল, এই টাইমে কনসেন্ট্রেশন এতটা, যখন আমরা এইখানে গেলাম কনসেন্ট্রেশন কিন্তু এইখানে নেমে এসছে, এইখানে, তার মানে এই টাইমে কনসেন্ট্রেশন ছিল এইখানে, আর এইখানে যখন গেলাম কনসেন্ট্রেশন অফ এ কিন্তু এখানে নেমে গেল, তাহলে এর কনসেন্ট্রেশন কিন্তু ক্রমশ কমছে উইথ ইনক্রিজিং টাইম। কিন্তু যদি আমরা বি এর রেসপেক্টে ভাবি, বি কিন্তু ক্রমশ বাড়ছে, তার মানে প্রোডাক্ট কিন্তু বাড়ছে, এইভাবে কিন্তু বাড়ছে। তার মানে আমরা কি বুঝলাম, উইথ ইনক্রিজিং টাইম কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট কমে যায় আর কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট বেড়ে যায়। এর মধ্যে কোনো রকম জটিলতা নেই, খুব সিম্পলভাবে খুব ইজিভাবে আমরা কিন্তু পুরো জিনিসটা বুঝলাম। সো আমরা রেট নিয়ে কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো শিখলাম। এইবার একটা রিয়াকশনকে অন দ্য বেসিস অফ রেট কী করে ক্লাসিফাই করা হয় সেটা নিয়েও কথা বলবো, চলো দেখে নিই। সো আমরা এখন রিয়াকশনকে ক্লাসিফাই করব অন দ্য বেসিস অফ রেটের ওপর বেস করে রিয়াকশনকে কী করে ক্লাসিফাই করা যায়। দেখো পয়েন্ট নাম্বার 1 বলছে ফাস্ট রিয়াকশন, মানে যেখানে রেট খুব হাই, মানে রিয়াকশনের স্পিড খুব বেশি, খুব তাড়াতাড়ি রিয়াকশন হয়ে যাচ্ছে। এক্সাম্পল হিসেবে আমরা প্রেসিপিটেশন রিয়াকশন ভাবতে পারি। ল্যাবে আমরা সবাই মানে করেছি রিয়াকশন, ধরো সিএল মাইনাস ওপর থেকে যদি AgNO3 অ্যাপ্লাই করি, AgNO3, তাহলে সিএল মাইনাস আছে কন্টেনারে, AgNO3 অ্যাপ্লাই করছো, কি পাবো, কার্ডি হোয়াইট পিপিটি, সঙ্গে কার্ডি হোয়াইট পিপিটি পেয়ে যাবো এরকম। তাহলে AgCl এর কার্ডি হোয়াইট পিপিটি, ভেরি ইম্পর্টেন্ট, কার্ডি হোয়াইট পিপিটি, তাহলে এইটা কিন্তু ওয়েট টেস্ট ফর সিএল মাইনাস, তাহলে কার্ডি হোয়াইট পিপিটি। এই যে রিয়াকশনটা হলো এইটা কিন্তু খুব ফাস্ট হয়ে গেল, খুব সঙ্গে প্রেসিপিটেশন আসলো, তাহলে এই টাইপের রিয়াকশনগুলোকে বলবো আমরা ফাস্ট রিয়াকশন। আরেকটা ফাস্ট রিয়াকশনের এক্সাম্পল হলো অ্যাসিড বেস রিয়াকশনও কিন্তু খুব ফাস্ট রিয়াকশন, মানে HCl প্লাস NaOH দিলে NaCl তৈরি হবে, তার মানে নিউট্রালাইজেশন রিয়াকশন, তাহলে এইটাকে আমরা বলতে পারি আরেকটা নাম হলো এটা নিউট্রালাইজেশন রিয়াকশন। তাহলে অ্যাসিড বেস রিয়াকশনও কিন্তু খুব ফাস্ট রিয়াকশন। পয়েন্ট নাম্বার 2 হলো স্লো রিয়াকশন মানে এখানে রেট কিন্তু খুব কম। ফাস্ট রিয়াকশনের রেট খুব হাই থাকে আর স্লো রিয়াকশনের রেট খুব কম থাকে। এক্সাম্পল রাস্টিং অফ আয়রনে কি দেখি আমরা, জং যে পড়ে একদিনে তো পড়ে না, এই যে লোহার ওপর জং পড়েছে এটা কিন্তু 2 মাস 3 মাস 5 মাস, তার মানে যত টাইম যায় তারপর আমরা দেখতে পাই, তাই এইটা কিন্তু স্লো রিয়াকশন। তার মানে এই যে এই রাস্টগুলো কিন্তু একদিন বা 2 দিনের কাজ না, মানে ইনস্ট্যান্ট হচ্ছে না, এটা কিন্তু টাইম লাগছে, এটা একটা টাইম কনজিউমিং প্রসেস। তাহলে এই রাস্টিং অফ আয়রন যখন আমার ওয়াটারের সাথে রিয়াক্ট করছে, সেটা ময়েশ্চার হতে পারে বা বৃষ্টির জল, ঠিক আছে, তার মানে সেখানের সাথে যখন রিয়াক্ট করছে আস্তে আস্তে 1 মাস বা 5 মাস যাই হোক, টাইমের সাথে কিন্তু রাস্টিং পড়া কিন্তু শুরু হচ্ছে। তাহলে এইটা কিন্তু বেসিক্যালি স্লো রিয়াকশন। আর এদের মাঝামাঝি রিয়াকশন হচ্ছে মডারেট রিয়াকশন, তার মানে খুব ফাস্টও না খুব স্লো না, তাহলে এই মাঝামাঝি জায়গাটাকে বলছি মডারেট মানে মাঝামাঝি জায়গা। আর এইটা বেসিক্যালি আমরা অর্গানিক রিয়াকশন, তার মানে যেই রিয়াকশনগুলো মেনলি অর্গানিক রিয়াকশন
রিয়াকশানগুলো কিন্তু বেসিক্যালি মডারেট রিয়াকশান, ওদের রেট কিন্তু অতটা ফাস্ট না অতটা স্লো না, ওরা কিন্তু এই ফাস্ট আর স্লো রিয়াকশানের মাঝামাঝি একটা শো করে। তার মানে আমরা এই তিনভাবে কিন্তু ক্লাসিফাই করতে পারি রিয়াকশানকে অন দ্য বেসিস অফ রেট। প্রথমে হচ্ছে ফাস্ট রিয়াকশান, যেখানে খুব তাড়াতাড়ি রিয়াকশান হয়ে যায়, তারপর একটা স্লো রিয়াকশান যেখানে অনেক টাইম লাগে, অনেকটা স্লো, অনেক টাইম কনজিউমিং প্রসেস, সেটাকে বলি স্লো রিয়াকশান। আর এদের দুজনের মাঝামাঝি একটা আছে, এটাকে বলে মডারেট রিয়াকশান। এখানে মেনলি আমরা অর্গ্যানিক রিয়াকশান দেখি, যেমন লেখা আছে হাইড্রোলাইসিস অফ এস্টার। এস্টারকে হাইড্রোলাইসিস করলে আমরা অ্যাসিড আর অ্যালকোহল পাই। তাহলে ওই যে রিয়াকশানকে স্টাডি করছি বা ওই যে রিয়াকশান হচ্ছে, ওই রিয়াকশানটা কিন্তু মডারেট রিয়াকশান। সো এইভাবে আমরা রিয়াকশানকে কিন্তু ক্লাসিফাই করলাম অন দ্য বেসিস অফ রেট। সো একটু আগেই দেখলাম তিন ধরনের যে রিয়াকশান হয়, তার মধ্যে একটা ফাস্ট, একটা স্লো, একটা মডারেট। এইবার দেখো এখানে ক্রস কেন হচ্ছে রাইট দেওয়া আছে, আমি সব বলছি। এই যে তিন ধরনের রিয়াকশান হয়, এদের মধ্যে রেট কার জন্য অ্যাপ্লিকেবল, কোন রিয়াকশানের রেট বেসিক্যালি মেজার করা যায়। দেখো রিয়াকশান যদি খুব ফাস্ট হয়, একদম দেওয়ার সাথে সাথেই হয়ে যাচ্ছে, তাহলে তো আমরা ক্যালকুলেশন করার সময় পাবো না। তাহলে রিয়াকশান যদি খুব ফাস্ট হয়ে যায়, তাহলে কিন্তু তার রেট কিন্তু ক্যালকুলেট করা যায় না, এই জন্য কিন্তু ক্রস আছে। তাহলে এই টাইপের রিয়াকশানের রেট আমরা এখানে রেট স্টাডি, তাহলে আমরা লিখি রেট স্টাডি, তাহলে আমরা কিন্তু এই টাইপের রিয়াকশানের রেট স্টাডি করতে পারি না। এবার স্লো রিয়াকশান, যদি খুব ফাস্ট হয় তাহলেও যেমন করতে পারবো না, তেমনই খুব যদি স্লো হয়, ধরো খুব অনেক বছর লাগবে বা অনেক মাস লাগবে, আমরা কি বসে থাকবো খাতা পেন নিয়ে? তাহলে অত মানে স্লো রিয়াকশানেরও কিন্তু রেট স্টাডি করা যায় না। তার মানে আমরা বুঝলাম রিয়াকশান খুব ফাস্ট হলেও যেমন স্টাডি করতে পারবো না, রিয়াকশান আবার খুব স্লো হলেও স্টাডি করতে পারবো না। এবার মডারেট রিয়াকশান, মডারেট রিয়াকশান মানে এদের মাঝামাঝি, রিয়াকশান খুব ফাস্ট হচ্ছে না, খুব স্লো হচ্ছে না, সেই টাইপের রিয়াকশানগুলো কিন্তু আমরা স্টাডি করতে পারি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মানে আমরা কেমিক্যাল কাইনেটিক্সে যেই টাইপের রিয়াকশানগুলো নিয়ে কথা বলবো, বেসিক্যালি তাদের রেট কিন্তু মডারেট। কারণ মডারেট না হলে আমরা তো রেট অফ দ্য রিয়াকশান বা এই যে এত একটা চ্যাপ্টারই গোটা বানিয়ে ফেলেছে, ওই চ্যাপ্টারে যে এতগুলো রিয়াকশানের আমরা কেমিক্যাল কাইনেটিক্স পড়বো, আমরা রেট অফ দ্য রিয়াকশান লিখবো, আমরা তো করতেই পারতাম না। তাহলে রেট যদি খুব ফাস্ট হতো, আমরা তো রেট ক্যালকুলেট করতে পারতাম না, আবার রেট যদি খুব স্লো হতো তাহলেও ক্যালকুলেট করতে পারতাম না। এইটা নিয়েও কিন্তু আইডিয়া আমাদের হয়ে গেল বেসিক্যালি আমরা কোন টাইপের রিয়াকশানের রেট আমরা স্টাডি করি। এইবার আমাদের আরেকটু জানতে হবে রেট কত ধরনের হয়, ওইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওইখান থেকে কিন্তু নিউমারিক্যাল আসে। আর এইবার কিন্তু আমরা সেই জায়গাটা দেখতে চাইছি যে ডিফারেন্ট কাইন্ডস অফ রেট আর তার ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন। চলো ওয়ান বাই ওয়ান দেখি। সো আমরা এখন রেটকে ক্লাসিফাই করব। দেখো দুভাবে কিন্তু রেটকে ক্লাসিফাই করা হয়, একটাকে বলছি অ্যাভারেজ রেট, আরেকটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রেট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এইবার দেখো অ্যাভারেজ রেটের মানেটা ইন ডিটেল আমরা বুঝবো। দেখো অ্যাভারেজ রেটের মানেটা আর কিছুই না, একটা টাইম পিরিয়ড ধরে নিই, এই টাইম ইন্টারভেলের মধ্যে কতটা কনসেন্ট্রেশনের চেঞ্জ হচ্ছে সেটাই হচ্ছে অ্যাভারেজ রেট। তার মানে আমরা যখন কনসেন্ট্রেশনের চেঞ্জ স্টাডি করব ফর সার্টেন পিরিয়ড অফ টাইম, তার মানে একটা সার্টেন ইন্টারভেল যদি ধরি, তাহলে তার মধ্যে কতটা কনসেন্ট্রেশনের চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু ইন্ডিকেট করবে, সেটা হচ্ছে অ্যাভারেজ রেট। ভেরি ইম্পর্টেন্ট। আর ইনস্ট্যান্টেনিয়াস রেট মানে কি, আমরা যদি কোনো পার্টিকুলার পয়েন্ট অফ টাইম যদি বলি, ধরো ওই টাইমেই বার করে দাও, ওই টাইমে কতটা রেট, ওই পয়েন্ট অফ টাইমে কতটা রেট, ওই একদম ফিক্সড পয়েন্ট আমরা যদি মেনশন করে দিই, একদম পার্টিকুলার পয়েন্ট যদি জানতে চাই ওই পয়েন্টে কতটা রেট, তখন কিন্তু আমরা সেটাকে বলবো ইনস্ট্যান্টেনিয়াস রেট। তার মানে এখানে লেখা আছে দেখো পার্টিকুলার ইনস্ট্যান্ট মানে পার্টিকুলার পয়েন্টে, কোনো ইন্টারভেল না, একদম ফিক্সড পয়েন্টে বলছি ওই পয়েন্টে কত রেট। তার মানে আমরা রেটকে কিন্তু দুভাগে ক্লাসিফাই করি, একটাকে বলি অ্যাভারেজ রেট মানে সার্টেন পিরিয়ড অফ টাইমে কতটা কনসেন্ট্রেশন চেঞ্জ হয়েছে সেটা, আর ইনস্ট্যান্টেনিয়াস রেট মানে ওই পার্টিকুলার পয়েন্ট অফ টাইমে আর কি কতটা কনসেন্ট্রেশনের চেঞ্জ হচ্ছে সেটা। সো এইবার এগুলোর ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন স্টাডি করব, তারপর তাদের নিউমেরিক্যালসও করব। ভেরি ইজি, ঘাবড়ানোর কোনো জায়গা নেই। চলো আমরা ওয়ান বাই ওয়ান প্রতিটা জিনিস দেখি। সো আমরা অ্যাভারেজ রেট নিয়ে যেটা বললাম যে টাইম ইন্টারভেলের মধ্যে কতটা কনসেন্ট্রেশনের চেঞ্জ হয়েছে, তার মানে টাইম ইন্টারভেলের চেঞ্জ মানে ডেল্টা টি, মানে কতটা টাইমের চেঞ্জ। আমরা কি লিখতে পারি, এটাকে T2 - T1 লিখতেই পারি। সাপোজ T2 লিখলাম আমার ফাইনাল টাইম, আর ইনিশিয়াল টাইম T1, তার মানে আমরা ডেল্টা টিকে লিখতে পারি T2 - T1। আর ডেল্টা টি বলতে আমরা বুঝবো এখানে টাইম ইন্টারভেলের চেঞ্জ। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মানে ওই পার্টিকুলার টাইম রিজিয়ানে বা টাইম ইন্টারভেলে
কনসেন্ট্রেশনের চেঞ্জ কতটা হয়েছে। তাহলে কনসেন্ট্রেশনের চেঞ্জ ডেল্টা সি দিয়ে লিখতে পারি, ডেল্টা সি, আর ডেল্টা সি ইকুয়াল টু C2 - C1, ভেরি ইম্পর্টেন্ট। তার মানে আমরা যখনই অ্যাভারেজ রেট পড়বো তখন কিন্তু এরকম ডেল্টা সাইন ইউজ করব, ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা দেখো এই অ্যাভারেজ রেটকে কিন্তু ইন টার্মস অফ রিয়াক্টেন্টও লিখতে পারি, ইন টার্মস অফ প্রোডাক্টও লিখতে পারি। সাপোজ এইখানে একটা রিয়াকশন কনসিডার করছি, এ থেকে বি যাচ্ছে, এবার অ্যাভারেজ রেট অফ দ্য রিয়াকশন লিখবো কি করে? তাহলে আমরা যদি রিয়াক্টেন্টের রেসপেক্টে লিখি তাহলে আমরা লিখতে পারবো অ্যাভারেজ রেট ইকুয়াল টু, আমরা কি জানি কনসেন্ট্রেশনের চেঞ্জ লিখতে হবে। এবার কনসেন্ট্রেশন কার, আমরা রিয়াক্টেন্টের রেসপেক্টে লিখছি, তাহলে রিয়াক্টেন্ট তো এ, তাহলে ডেল্টা এ বাই ডেল্টা টি, ভেরি ইম্পর্টেন্ট। আর তার আগে নেগেটিভ সাইন দিচ্ছি। এই যে রিয়াক্টেন্ট তো কমে যাচ্ছে, রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন তো কমে যাচ্ছে, তাই রিয়াক্টেন্ট যখন লিখবো তার আগে কিন্তু নেগেটিভ সাইন দেবো, ঠিক আছে। আর এইটা নিয়ে ইন ডিটেল আমি বলছি, এই নেগেটিভ সাইনের সিগনিফিকেন্স কি যখন আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করব তখন আরও ডিটেলে বলবো। আপাতত আমরা এইখানে এইভাবে একটু মনে রাখি, যতবার রিয়াক্টেন্টের রেসপেক্টে লিখবো ততবার নেগেটিভ সাইন দেবো, আর যতবার প্রোডাক্টের রেসপেক্টে লিখবো, তাহলে অ্যাভারেজ রেট যদি আমি প্রোডাক্টের রেসপেক্টে লিখি তাহলে প্রোডাক্টের ডেল্টা বি লিখবো, কারণ বি আছে, তাহলে ডেল্টা বি বাই ডেল্টা টি, ভেরি ইম্পর্টেন্ট, ডেল্টা বি বাই ডেল্টা টি। আর এইখানে কিছু নেই মানে এটা পজিটিভ, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে এটাই লেখা আছে অ্যাভারেজ রেট অফ রিয়াকশন, যখন রিয়াক্টেন্টের রেসপেক্টে লিখছি মাইনাস সাইন আছে, মাইনাস ডেল্টা এ বাই ডেল্টা টি, কিন্তু যখন প্রোডাক্টের রেসপেক্টে লিখছি তখন কিছু নেই মানে প্লাস আছে, প্লাস, তাহলে প্লাস ডেল্টা বি বাই ডেল্টা টি। তার মানে আমরা কি বুঝলাম, অ্যাভারেজ রেট লিখতে গেলে ডেল্টা সাইন ইউজ করতে হবে, আর অ্যাভারেজ রেট ইন টার্মস অফ রিয়াক্টেন্টও লিখতে পারি বা প্রোডাক্ট। রিয়াক্টেন্ট লিখতে গেলে রিয়াক্টেন্টের আগে নেগেটিভ সাইন দেবো, আর প্রোডাক্ট লিখলে কিছু দেবো না মানে পজিটিভ সাইন দেবো। তার মানে অ্যাভারেজ রেট অফ রিয়াকশন মে বি expressed either in terms of decrease in concentration of A, তার মানে রিয়াক্টেন্টের রেসপেক্টেও লিখতে পারি, কিন্তু রিয়াক্টেন্টের রেসপেক্টে লিখলে আমাকে বোঝাতে হবে রিয়াক্টেন্ট কমে যাচ্ছে, আমাদের কিন্তু নেগেটিভ সাইন দিতে হবে রিয়াক্টেন্টের রেসপেক্টে লিখতে গেলে। আর অর ইন টার্মস অফ কনসেন্ট্রেশন অফ বি, মানে বি এর টার্মসেও লিখতে পারি, কিন্তু ইনক্রিজ ইন কনসেন্ট্রেশন, তার মানে এখানে কিন্তু পজিটিভ সাইন দিতে হবে, কারণ যত টাইম যাচ্ছে কি হচ্ছে, এ কমে যাচ্ছে, বি বেড়ে যাচ্ছে। তার মানে এইটা কিন্তু ইন ডিটেলে আমরা অ্যাভারেজ রেটটা আমরা ম্যাথামেটিক্যালি বুঝলাম, এবার আবার গ্রাফিক্যালি বুঝবো। সো আমরা তো বলেইছি একটা টপিকের আমরা ইন ডিটেল স্টাডি করব, আমরা এরকম ডেফিনেশনও শিখবো, এরকম ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনও দেখবো, প্লাস আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনও দেখবো। চলো আমরা এবার অ্যাভারেজ রেটের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখি। এইবার আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখব, খুব ইম্পর্টেন্ট একটা টপিক এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আমরা অ্যাভারেজ রেটের গ্রাফ দেখব, এই অ্যাভারেজ রেটের গ্রাফ থেকে কিন্তু এক্সামিনেশন মানে কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু কোয়েশ্চেন এসছে। আজকে গ্রাফ দেখে আমরা কিন্তু ভয় পাবো না, আমাদের শুধু ভালো করে বা সিম্পল করে ভাবতে হবে, আর সিম্পল করে ভাবানোর কাজই হলো আমার। তার মানে এই যে গ্রাফ দেখছি, এই গ্রাফে দেখতে পাচ্ছি গ্রাফটা কিন্তু ডাউনওয়ার্ড স্লোপ, তার মানে নিচের দিকে কমে যাচ্ছে, কনসেন্ট্রেশন ক্রমশ কমছে টাইমের সাথে। তাহলে এই যে কনসেন্ট্রেশন কমে যাচ্ছে মানে কি, এই গ্রাফটা ইন টার্মস অফ রিয়াক্টেন্ট আঁকা হয়েছে, তার মানে রিয়াক্টেন্টেই তো কনসেন্ট্রেশন কমে যায়, যত টাইম বাড়ে কনসেন্ট্রেশন আস্তে 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 কমে যায়। তার মানে আমি দুটো টাইম আর কি ধরে নিই, তাহলে এইটা হচ্ছে T1 আর এইটা ধরো T2, আমি দুটো টাইম ফিক্স করে নিলাম। এই T1 এ মনে করি এই T1 এ কনসেন্ট্রেশন হচ্ছে C1, তাহলে T1 এ কনসেন্ট্রেশন C1, আর T2 তে মনে করি কনসেন্ট্রেশন C2, এতটা অবধি কোনো রকম ডাউট নেই। সো এখন আমরা অ্যাভারেজ রেটকে এক্সপ্রেস করব, দেখো কিভাবে এক্সপ্রেস করব, ইন টার্মস অফ রিয়াক্টেন্ট যদি প্রথমে করি, রিয়াক্টেন্টের রেসপেক্টে যদি আমরা করি অ্যাভারেজ রেটকে, তাহলে ইনিশিয়াল C1 ছিল, ফাইনাল C2 কনসেন্ট্রেশন, তাহলে আমরা ফাইনাল মাইনাস ইনিশিয়াল করতেই পারবো C2 মাইনাস C1 বাই T2 মাইনাস T1, ঠিক আছে, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। এবার এটাকেও এইভাবে লেখা যায়, আমরা জানি তো অ্যাভারেজ রেট মানে ডেল্টা দিয়ে লিখতে হবে, তার মানে ডেল্টা সি বাই ডেল্টা টি, এতটা অবধি কোনো রকম ডাউট নেই। কিন্তু এখানে দুটো ইম্পর্টেন্ট কথা বলবো, খুব ইম্পর্টেন্ট কথা আমাদের জানতেই হবে, ভেরি ভেরি কনসেপচুয়াল, কারণ বইয়ে লেখা থাকে সবই, কিন্তু একটু গুছিয়ে আমরা বুঝতে পারি না বই থেকে। আমরা যদি একটু ভালো করে তাকাই, দেখো এইখানে C1 আর C2-র মধ্যে কিন্তু C1 কিন্তু গ্রেটার দেন C2, কারণ যত টাইম বাড়ছে কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট কিন্তু কমে যাচ্ছে। এই অ্যাক্সিসে তাকাই, এখানে কিন্তু C1 কিন্তু বেশি দেন C2, এটা বোঝা যাচ্ছে, তাহলে C1 কিন্তু গ্রেটার দেন C2। এটাই যদি হয় তাহলে এই ডেল্টা সি তো নেগেটিভ হয়ে যাবে, এই ডেল্টা সি তো নেগেটিভ হয়ে যাবে, আর নেগেটিভ মানে কি অ্যাভারেজ রেট নেগেটিভ হয়ে যাবে। অ্যাভারেজ রেট কি নেগেটিভ হতে পারে? তাহলে রেট কি নেগেটিভ হতে পারে? রেট ক্যানট বি নেগেটিভ। রেট তো একটা মেজারেবল কোয়ান্টিটি, একটা জিনিস মেজার করতো, সেটা কখনো নেগেটিভ হতে পারে না। তাই রেট যেহেতু নেগেটিভ হতে পারে না, তাহলে এইটার আগে কিন্তু একটা নেগেটিভ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে।
এই জন্যই কিন্তু রিয়াক্টেন্টের আগে নেগেটিভ লিখতে হয়। তার মানে আজকে কি বোঝা গেল, এখন থেকে কি বোঝা গেল যে কেন নেগেটিভ লিখতাম? তখন তো আমি জাস্ট বলার জন্য বললাম যে নেগেটিভটা লিখতে হয় কারণ রিয়াক্টেন্ট কমে যাচ্ছে, রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন। সেইটা কিন্তু পার্শিয়ালি কারেক্ট। আর পুরোপুরি যদি ঠিক বলতে হয় এইভাবে কিন্তু বলতে হবে, এইখানে যেহেতু ডেল্টা সি যেহেতু নেগেটিভ, আর ডেল্টা সি নেগেটিভ হলে রেট যেহেতু নেগেটিভ হয়ে যাবে, ওকে তো নেগেটিভ হতে দেওয়া যাবে না, ওকে পজিটিভই রাখতে হবে। তার মানে আমরা কিন্তু একটা নেগেটিভ সাইন দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুটো জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতেই হবে। আর আমি একটু মুছি, এবার যদি আমরা প্রোডাক্ট নিয়ে ভাবি, সাপোজ আমি এই জায়গাটা মুছছি, ধরো আমরা প্রোডাক্ট নিয়ে ভাবছি, সাপোজ আমরা যদি এইটা ধরো আমরা প্রোডাক্টের কার্ভ এরকম হবে, ঠিক আছে? তাহলে এইটা হলো প্রোডাক্ট, তাহলে এইটা যদি রিয়াক্টেন্ট হয়, তাহলে এটা যদি রিয়াক্টেন্ট হয়, তাহলে এইটা হবে প্রোডাক্ট। ভেরি ইম্পর্টেন্ট, তাহলে এইটা প্রোডাক্ট। এবার প্রোডাক্টের আমি দুটো টাইম নিই, সাপোজ এইটা হচ্ছে T1, এটা হচ্ছে T1, আর এইটা হচ্ছে ধরো T2, এটা আমরা T2 নিলাম, ঠিক আছে? এটা হচ্ছে T2, এটা T2। তাহলে এই টি ওয়ানের কনসেন্ট্রেশনটা এখানে C1 হবে তখন, আর এইখানে হবে তখন C2। এবার কি বুঝতে পারলাম? C2 কিন্তু এখন C1 থেকে বেশি, কারণ প্রোডাক্টে তো কনসেন্ট্রেশন বেড়ে যায়। তাহলে আমরা প্রোডাক্টের টার্মে, এখন আমরা প্রোডাক্টের টার্মে লিখছি, ঠিক আছে? প্রোডাক্টের টার্মে, তাহলে প্রোডাক্টের টার্মে যখন অ্যাভারেজ রেট লিখবো, কীভাবে লিখবো? প্রথমে তো লিখতেই হবে C2 মাইনাস C1, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, T2 মাইনাস T1, কোনো রকম অসুবিধা নেই। এইবার C2 গ্রেটার দেন C1, C2 গ্রেটার দেন C1, কারণ C2 বেশি, প্রোডাক্টের কিন্তু কনসেন্ট্রেশন বাড়ে টাইমের সাথে। তার মানে C2 যখন C1 থেকে বড়, আমরা ডেল্টা সিকে কিন্তু পজিটিভ লিখতে পারবো, কোনো রকম ডাউট নেই, আমরা কিন্তু ডেল্টা সিকে পজিটিভ লিখতে পারবো। যদি ডেল্টা সিকে পজিটিভ লিখতে পারি, তার মানে আমরা এখানে ডেল্টা সি বাই ডেল্টা টি লিখি, ডেল্টা সি বাই ডেল্টা টি। এইটা যেহেতু পজিটিভ, তার মানে অ্যাভারেজ রেট তো একবারেই পজিটিভ হয়ে যাচ্ছে, অ্যাভারেজ রেট তো পজিটিভ হয়েই যাচ্ছে। তাহলে আর তো আমাকে কিছু দিয়ে মাল্টিপ্লাই করতে হবে না, ঠিক আছে? এইখানে কিন্তু খবরদার নেগেটিভ লিখবো না, অলরেডি পজিটিভ আছে, নেগেটিভ লিখে এর কিন্তু আর সর্বনাশ করো না। তাহলে এইটা কিন্তু পজিটিভই হবে, তার মানে অ্যাভারেজ রেট কিন্তু এখানে অলরেডি পজিটিভ আসছে। তাহলে প্রোডাক্টের আগে এই জন্য কিছু লেখা হয় না, বা এখানে পজিটিভ, তাহলে এখানে কিছু লেখা থাকে না বা পজিটিভ। তার মানে আমরা এখন কি বুঝতে পারলাম? পুরো কনসেপ্টটা কি ক্রিস্টাল ক্লিয়ার? যে যদি প্রোডাক্ট হয় তাহলে আমরা কিন্তু পজিটিভ সাইন থাকে ওই ডেল্টা সি বাই ডেল্টা টির আগে, কিন্তু যদি রিয়াক্টেন্ট হয় তার আগে কিন্তু নেগেটিভ সাইন থাকে। এই জিনিসটা যাতে ভেরি ক্লিয়ার থাকে যে রিয়াক্টেন্টের আগে, রিয়াক্টেন্টের ডেল্টা সি বাই ডেল্টা টির আগে কিন্তু নেগেটিভ সাইন, আর প্রোডাক্টের রেট যখন লিখবো, প্রোডাক্টের রেট কিন্তু ইন টার্মস অফ পজিটিভ। তার মানে এইটা নিয়ে কিন্তু আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন শিখলাম। এইবার কিন্তু আমরা ইনস্ট্যান্টেনিয়াস রেটের ইন ডিটেল দেখবো। চলো 1 বাই 1 দেখছি। সো আমরা এখন ইনস্ট্যান্টেনিয়াস রেট স্টাডি করবো। দেখো আমরা অ্যাভারেজ রেট তো করলাম, এখন আমরা ইনস্ট্যান্টেনিয়াস রেট নিয়ে কথা বলবো। ইনস্ট্যান্টেনিয়াস রেট কি বলছে? ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেট অফ কনসেন্ট্রেশন অফ এনি ওয়ান অফ দ্য রিয়াক্টেন্ট অর প্রোডাক্ট ওভার এ স্মল ইন্টারভেল অফ টাইম। তার মানে ওই যে পার্টিকুলার পয়েন্টের কনসেন্ট্রেশনে কি চেঞ্জ হচ্ছে সেটা মাপতে হবে। সো অ্যাভারেজ রেটে আমরা কি করেছিলাম? অ্যাভারেজ রেটে যেটা করেছিলাম ডেল্টা সি বাই ডেল্টা টি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু আজকে ইনস্ট্যান্টেনিয়াস রেটে ডেল্টার পরিবর্তে ডিসি বাই ডিটি, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ডিসি বাই ডিটি করতে হবে। তার মানে আমরা যেহেতু স্মল অ্যামাউন্ট অফ টাইম বোঝাচ্ছি, স্মল ইন্টারভেল, তাহলে আমরা কিন্তু এই ডেল্টা না লিখে ডিসি বাই ডিটি লিখবো। আর তার আগে প্লাস মাইনাস কি বোঝাচ্ছে? এই মাইনাস সাইন কখন দেবো? যখন রিয়াক্টেন্ট, বাকিটা একই কনসেপ্ট। আমরা রিয়াক্টেন্ট যখন বলবো তখন মাইনাস সাইন, আর প্লাস সাইন কখন বলবো? যখন প্রোডাক্ট, ঠিক আছে? প্রোডাক্ট যখন হবে তখন প্লাস। তার মানে আমরা ইনস্ট্যান্টেনিয়াস রেট বুঝলাম যে এই রেটটা তখনই মাপতে পারবো যখন আমরা পার্টিকুলার ইনস্ট্যান্টের কথা বলবো। এই পার্টিকুলার ইনস্ট্যান্টে কতটা কনসেন্ট্রেশনে চেঞ্জ হচ্ছে সেইটা যখন মাপতে চাইবো, তখন আমরা ইনস্ট্যান্টেনিয়াস রেটের হেল্প নেবো। এইবার আমাদের ইনস্ট্যান্টেনিয়াস রেটের গ্রাফটাও কিন্তু স্টাডি করতে হবে, যেমন আমরা অ্যাভারেজ রেটে পড়েছিলাম। চলো আমরা ইনস্ট্যান্টেনিয়াস রেটের গ্রাফ স্টাডি করি। সো এই স্লাইডে দেখো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখছি ইনস্ট্যান্টেনিয়াস রেটের। ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমরা তো শিখেই গেছি মোটামুটি গ্রাফ দেখা। আমরা অ্যাভারেজ রেটটা যেহেতু করেছি, এটা আরও ইজি হয়ে যাবে। আমরা এই গ্রাফে দেখবো একদম পার্টিকুলার ইনস্ট্যান্টে কতটা আর কি কনসেন্ট্রেশনের চেঞ্জ। আর আবার ডাউনওয়ার্ড স্লোপ, মানে এটা কিন্তু রিয়াক্টেন্টের গ্রাফ আছে, তাহলে কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট ভার্সেস টাইম। তার মানে এই যে এই পয়েন্ট অফ টাইমে, এই যে যেটা নীল রঙের বোল্ড করে দেওয়া, এই পয়েন্ট অফ টাইমে কনসেন্ট্রেশনের কত চেঞ্জ আছে যদি বার করতে হয়, তাহলে আমাদের একটা ট্যানজেন্ট ড্র করতে হবে, একটা ট্যানজেন্ট ড্র করতে হবে। এই ট্যানজেন্টের আমরা তাহলে স্লোপ কি জানি? স্লোপ জানি আমরা ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স। তার মানে এখানে ওয়াই মানে এখানে সি, আর এক্স মানে টি। তার মানে এইটাকে আমরা ইন টার্মস অফ যদি রিয়াক্টেন্ট, আমরা যদি তাহলে ইনস্ট্যান্টেনিয়াস রেট, ধরো ইনস্ট্যান্টেনিয়াস রেট ফর রিয়াক্টেন্ট, আমরা যদি রিয়াক্টেন্টের রেসপেক্টে লিখি, রিয়াক্টেন্টের রেসপেক্টে কী লিখবো? ওয়াই এর জায়গায় কী লিখবো? ডিসি বাই
এক্সের জায়গায় ডিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এখনও পুরোটা কমপ্লিট হয়নি। আমরা রিঅ্যাক্টেন্ট যেহেতু করছি তার আগে মাইনাস সাইন দিতে হবে, তার মানে কমপ্লিট হয়েছে। আর যদি আমরা প্রোডাক্টের রেসপেক্টে লিখি, তাহলে প্রোডাক্টের রেসপেক্টে লিখলে তাহলে ইন টার্মস অফ যদি প্রোডাক্ট হয়, তাহলে প্রোডাক্টের রেসপেক্টে কিন্তু আমরা লিখবো ডিসি বাই ডিটি, তার আগে আমরা প্লাস দিতেও পারি বা কিছু নাও লিখতে পারি, তার মানে এটা কিন্তু প্রোডাক্টের রেসপেক্টে। তার মানে আমাদের কিন্তু এই জিনিসটাই আর কি বুঝতে হবে যে কখন মাইনাস কখন প্লাস, এটা যেমন বুঝতে হবে, তেমন এখান থেকেও কিন্তু আমরা বুঝতে পারলাম কেন এখানে ডেল্টা না, কেন এখানে ডি, এটাও কিন্তু আমাদের ক্লিয়ার। সো আমরা গ্রাফটা ইন ডিটেল শিখলাম, কোনো রকম ডাউট নেই আশা করি। এইবার আমরা ইনস্ট্যান্টেনিয়াস রেটের এক্সপ্রেশন শিখবো আর তার নিউমারিক্যালগুলো শিখবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে লাস্ট 10 মিনিট। চলো ওয়ান বাই ওয়ান দেখি। সো আমরা এখন ইনস্ট্যান্টেনিয়াস রেট স্টাডি করছি। দেখো একটা হাইপোথেটিক্যাল রিঅ্যাকশন এখানে লেখা আছে 2a প্লাস 3b অ্যারো 4c প্লাস 5d। তাহলে এই রিঅ্যাকশনটার জন্য রেট এক্সপ্রেশন কেমন হবে, তার মানে আমরা যদি রেট অফ রিঅ্যাকশন স্টাডি করি কেমন হবে, আমি ইন টার্মস অফ রিঅ্যাক্ট্যান্ট লিখতে পারি, ইন টার্মস অফ প্রোডাক্ট লিখতে পারি। আমি প্রতিটা রিঅ্যাক্ট্যান্টের রেসপেক্টে, প্রতিটা প্রোডাক্টের রেসপেক্টে কিন্তু ভেঙে ভেঙে দেখাচ্ছি। দেখো প্রথমে এই রিঅ্যাক্ট্যান্ট এ রেসপেক্টে যদি লিখি, তাহলে এইটা ডিএ বাই ডিটি, ঠিক আছে। আর এই স্টয়শিওমেট্রি কিন্তু ডিনোমিনেটরে চলে আসবে, এইটাই কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস। আর রিঅ্যাক্টেন্ট যেহেতু তার আগে নেগেটিভ সাইন হবে, তার মানে কোনো রকম ডাউট নেই, এটা আমরা জানি। তাহলে ডিএ বাই 2ডিটি, এই 2টা কেন আসলো, এই স্টয়শিওমেট্রি যেটা আছে ওইটা কিন্তু ডিনোমিনেটরে চলে আসবে। তেমন বিটা একটু গেস করি, তাহলে বিটা কী হবে, তাহলে ডিবি বাই 3ডিটি, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ডিবি বাই 3ডিটি। আর এর আগে আমরা কিন্তু রিঅ্যাক্টেন্ট যেহেতু তার মানে নেগেটিভ সাইন দিতে হবে, কোনো রকম অসুবিধার কিছু নেই। এইবার হচ্ছে প্রোডাক্ট, এবার ডিসি বাই 4ডিটি, এটা হয়ে গেল। এইবার দেখো যেহেতু এটা প্রোডাক্ট, এর আগে কিন্তু আর নেগেটিভ দেবো না, এর আগে পজিটিভ, কিছু না লেখা মানে পজিটিভ, ইকুয়াল টু যদি এই ডি এর রেসপেক্টে লিখি ডিডি বাই 5ডিটি, ঠিক আছে, ডিডি বাই 5ডিটি। তাহলে এইটা কিন্তু আমরা প্রোডাক্টের রেসপেক্টে রেটকে লিখলাম, প্রোডাক্টের রেসপেক্টে, আর এইটা আমরা রিঅ্যাক্টেন্টের রেসপেক্টে লিখলাম। তার মানে কি বুঝলাম আমরা, রেট, এই ইনস্ট্যান্টেনিয়াস রেট একটা রিঅ্যাকশনকে দেখে রেট অফ দ্য রিঅ্যাকশন ইন টার্মস অফ রিঅ্যাক্টেন্ট লিখতে পারি বা ইন টার্মস অফ প্রোডাক্টও লিখতে পারি। মাথায় রাখতে হবে রিঅ্যাক্টেন্ট লিখলে তার আগে নেগেটিভ সাইন হবে, আর প্রোডাক্ট লিখলে তার আগে পজিটিভ হবে। আর এই স্টয়শিওমেট্রিগুলো তাদের ডিনোমিনেটারে চলে যাবে, তার মানে নিচে চলে যাবে, ঠিক আছে, স্টয়শিওমেট্রিগুলো। তাহলে এই জিনিসটা যদি মাথায় থাকে, তাহলে যে কোনো রিঅ্যাকশনের রেট অফ দ্য রিঅ্যাকশন কিন্তু আমরা ইজিলি এক্সপ্রেস করতে পারবো। তার মানে আমরা এখন 4টে নিউমারিক্যাল দেখবো, যেই নিউমারিক্যালগুলো দেখলে আমাদের কনসেপ্ট কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো রকম ডাউটই থাকবে না। চলো ওয়ান বাই ওয়ান অন্তত নিউমারিক্যালগুলো আমরা স্টাডি করি। সো প্রথমে বলছে, দেখো প্রথম কোয়েশ্চেন, এক্সপ্রেস দ্য রেট অফ দ্য ফলোয়িং রিঅ্যাকশন ইন টার্মস অফ ফর্মেশন অফ অ্যামোনিয়া। তার মানে ফর্মেশন অফ অ্যামোনিয়া, তাহলে এইটুক বলেছে ফর্মেশন অফ অ্যামোনিয়া, তাহলে অ্যামোনিয়াকে ফর্ম করতে হবে, তার মানে অ্যামোনিয়া ফর্মেশন হবে, তাহলে অ্যামোনিয়া ফর্ম হবে। তাহলে অ্যামোনিয়া N2 প্লাস H2 এই দুটোকে রিঅ্যাক্ট করলে অ্যামোনিয়া হয়, এটা আমরা জানি। এইবার আমরা যদি কী করবো, আমরা হচ্ছে ব্যালেন্স করি, তাহলে আমরা এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করি আর এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এইটা যদি করে দিই তাহলে এটা কিন্তু আমাদের ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এইবার আমরা ইনস্ট্যান্টেনিয়াস রেটের এক্সপ্রেশন করবো, ঠিক আছে, আমি এখানে লিখে রাখলাম, এটা রেট মানে ইনস্ট্যান্টেনিয়াস রেট, ধরো ইনস্ট্যান্টেনিয়াস রেট, ঠিক আছে। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস রেটের এক্সপ্রেশন করছি। এইবার খুব ইজিলি আমরা করতে পারবো, আমরা শিখেছি তো, তার মানে রেট অফ রিঅ্যাকশন কেমন হবে, দেখো রেট অফ রিঅ্যাকশন ইন টার্মস অফ নাইট্রোজেন করবো, ইন টার্মস অফ হাইড্রোজেন বার করবো, আর লাস্টে ইন টার্মস অফ অ্যামোনিয়া। আর এই রিঅ্যাকশনটা ইন্ডিকেট করছে ফরমেশন অফ অ্যামোনিয়া। তাহলে আমরা রেট অফ রিঅ্যাকশনকে যদি নাইট্রোজেনের রেসপেক্টে লিখি, তাহলে আমরা কি লিখতে পারবো ডি অফ N2 বাই ডিটি, কারণ এখানে 1 আছে বলে এখানে কিছু লেখার দরকার নেই। আর এইটা যেহেতু রিঅ্যাক্টেন্ট সাইড, এর আগে একটা মাইনাস করে দাও, ব্যাস এতটা অবধি করলেই হয়ে যাবে। তারপর কি আছে, হাইড্রোজেনকে কি লিখবো, DH2 বাই ডিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার এখানে 3 করতে হবে, 3টা এখানে আছে, 3dt, আর এর আগেও মাইনাস কারণ এইটা রিঅ্যাক্টেন্ট। এইবার যদি আমরা প্রোডাক্টের রেসপেক্টে ভাবলে ডি অফ NH3 বাই 2dt, আর কিছু নেই মানে পজিটিভ, বা এখানে পজিটিভ লিখতেও পারো, কোনো রকম অসুবিধার কিছু নেই। তার মানে একটা রেট অফ দ্য রিঅ্যাকশন কী করে লিখবো, একটা রিঅ্যাকশনকে দেখে আমাদের কাছে কিন্তু এখন জলবাদ হয়ে দাঁড়িয়েছে। এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 2 স্টাডি করবো। দেখো কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে দেখি। সো কোয়েশ্চেন নাম্বার 2 বলছে দেখি খুব ভালো করে, কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্ট চেঞ্জেস ফ্রম
0.03 মোলার টু 0.02 মোলার, তার মানে এইখানে কনসেন্ট্রেশনের চেঞ্জ হচ্ছে। তার মানে C1 কত বলে দিয়েছে, C1 ইনিশিয়াল দেখো বলেছে 0.03 ছিল, 0.03, কারণ রিয়াক্টেন্টের চেঞ্জ, তার মানে রিয়াক্টেন্ট তো কমে যাবে, দেখতে পাচ্ছি কমে গেছে, ছিল 0.03 কমে গিয়ে হয়েছে 0.02, তাহলে C1 কত 0.03 ছিল এত মোলার, আর কমে গেছে C2 কত হবে 0.02 মোলার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইবার আমরা যদি ডেল্টা সি বার করি, ডেল্টা সি কী হবে, ডেল্টা সি হবে 0.02 মাইনাস 0.03, 0.02 মাইনাস 0.03, তাহলে এইটা যদি করি, তাহলে এইটা করলে আমরা কি পাবো, এইটা করলে 0.01, ভেরি আগে একটা মাইনাস করে দিলাম, তাহলে আমরা ডেল্টা সি পেয়ে গেলাম। আমাদের অ্যাভারেজ রেট বার করতে হবে, অ্যাভারেজ রেট খুব ভালো করে দেখবো, অ্যাভারেজ রেট আমরা ইন টার্মস অফ রিয়াক্টেন্ট বার করতে বলেছে, ইন টার্মস অফ রিয়াক্টেন্ট, তাহলে রিয়াক্টেন্ট মানে আগে কিন্তু আমরা এরকম মাইনাস সাইন দিয়ে দিলাম, তাহলে অ্যাভারেজ রেট মানে ডেল্টা সি বাই ডেল্টা টি, কারণ এইটা কিন্তু রিয়াক্টেন্টের টার্মে করছি। খুব ভালো করে দেখি, এই যে মাইনাস দিয়েছি, এইবার দেখতে পাচ্ছি এখানে মাইনাস অফ 0.01, আর এখানে ডেল্টা টি কী হবে, ডেল্টা টি দেখো 25 মিনিট, তার মানে চেঞ্জটা হয়েছে 25 মিনিটে, তাহলে আমরা এখানে 25 লিখলাম। এবার মাইনাসে প্লাস, ঠিক আছে, মাইনাসে প্লাস মানে এখানে কিন্তু 0.01 হবে আর 25, ঠিক আছে, তাহলে এইটাকে আমরা কিভাবে করব উইদাউট ইউজিং ক্যালকুলেটর, এইটাকে আমরা লিখতে পারি 1 ইন্টু 10⁻², 1 ইন্টু 10⁻² বাই 25, কোনো রকম ডাউট নেই। তাহলে আমরা 1/25কে কি লিখতে পারবো, 1/25 মানে 0.04 ইন্টু 10⁻², ফাইনালি আমাদের অ্যান্সার আসবে 4 ইন্টু 10⁻⁴, 4 ইন্টু 10⁻⁴, আর ইউনিট হবে এই মোলারিটি, তাহলে মোলারিটি বাই মিনিট, সো এই নিউমারিক্যালটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু অন্যরকম, একটু টুইস্ট আছে, এটা কিন্তু যেই মেন্স 2008-এ এসেছিল, ঠিক আছে, তখন যদিও EIEEE বলতো। এইবার খুব ভালো করে একটু যদি তাকাই আমরা, দেখো ফর এ রিয়াকশনটা একটু লিখি, রিয়াকশনটাকে লিখে নিই, হাফ এ থেকে কিন্তু 2B-তে যাচ্ছে, রিয়াকশনটা কিন্তু এরকম হচ্ছে, বলেছে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ ইজ রিলেটেড টু দ্য রেট অফ অ্যাপিয়ারেন্স অফ বি বাই দ্য এক্সপ্রেশন। এটা একটা MCQ ছিল, আমি অপশান হয়তো দিলাম না, কিন্তু আমরা কিন্তু ইজিলি বার করতে পারবো। কি বার করতে দিয়েছে দেখো, হাউ রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ ইজ রিলেটেড টু দ্য অ্যাপিয়ারেন্স অফ বি, এটা কিন্তু বার করতে দিয়েছে, তার মানে আমাদের বার করতে দিয়েছে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স মানে হচ্ছে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ, ঠিক আছে, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ কে আমরা এইভাবে লিখতে পারবো, এইটা হলো রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ, ঠিক আছে, কতটা রেট কমছে, রেট কতটা আর কি কমে যাচ্ছে এর। আর আমরা যদি রেট অফ অ্যাপিয়ারেন্স অফ বি ভাবি, রেট অফ অ্যাপিয়ারেন্স অফ বিকে কীভাবে লিখবো, দেখো বি মানে প্রোডাক্ট বাড়ছে, তাহলে অ্যাপিয়ার করছে মানে কি ফর্মেশন হচ্ছে, তাহলে আমরা প্লাস দিলাম, এটা কিন্তু ডেল্টা আর কি বি, কনসেন্ট্রেশন অফ বি বাই ডিটি, তাহলে এইটার সাথে কিভাবে রিলেটেড এইটা কিন্তু আমাদের বলতে হবে। সো এদেরকে কিন্তু রিলেট করতে গেলে আমাদের কিন্তু এই রেট এক্সপ্রেশনটার দিকে তাকাতে হবে, রেট এক্সপ্রেশনটা, তাহলে রেট এক্সপ্রেশনটা বা রেট ইকুয়েশনটা আমরা কি জানি, আমরা কি শিখলাম একটু আগে, রেট এক্সপ্রেশন, ইনস্ট্যান্টেনিয়াস রেট এক্সপ্রেশন কী করে একটু ভালো করে যদি একটু তাকাই, এখানে হাফ এ অ্যারো দিয়ে 2B আছে, তাহলে এর রেসপেক্টে যদি লিখি এইভাবে হবে জিনিসটা, তাহলে এর রেসপেক্টে যদি লিখি dA/dt লিখলাম, আর এখানে হাফ দিয়ে ডিভাইড, তার মানে এইটাকে যদি হাফ দিয়ে ডিভাইড করি, এটা কিন্তু বেসিক্যালি ওপরে চলে যাবে, তাই 2টা কিন্তু বেসিক্যালি ওপরে চলে যাচ্ছে, আর এই মাইনাস সাইনটা কারণ এটা রিয়াক্টেন্ট, এই 2টা কেন ওপরে গেছে বুঝতে পারলাম, এই হাফ দিয়ে কিন্তু এইখানে ডিভাইশন আছে, তাহলে আমরা কিন্তু এখানে হাফ ছিল, এই হাফটা ওপরে চলে গেছে 2। এবার খুব ভালো করে দেখো, ইকুয়াল টু আমরা করছি প্লাস সাইন, ঠিক আছে, এই প্রোডাক্ট প্লাস সাইন ডিবি বাই এখানে 2dt, এইবার আমরা এইটার সাথে এইটা ইকুয়েট করব, তাহলে আমরা এখান থেকে যদি DA শুধু যদি মাইনাস dA/dt করি, তাহলে দেখো এই 2টা নিচে আসবে, আর 2টা নিচে আসলেই কিন্তু আমাদের অ্যান্সারও চলে আসবে, এটা কিন্তু 4dt, তাহলে এইটা কিন্তু আমাদের অ্যান্সার, তার মানে 4টে অপশানের মধ্যে যেই অপশানে এইটা খুঁজে পাবে সেটা কিন্তু তোমাদের অ্যান্সার, তার মানে ভেরি ইজি, শুধু মাথায় রাখতে হবে টার্মগুলো। সো এইখানে কিন্তু টার্মগুলো খুব ভালো করে একটু ফোকাস করতে হবে টার্মগুলোতে। তো এইখানে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ মানে মাইনাস dA/dt, আর রেট অফ অ্যাপিয়ারেন্স অফ বি মানে প্লাস dB/dt, এইটা
কেমনভাবে রিলেটেড, যখনই এরকম টাইপের কিছু রিলেশন বার করতে দেবে সবসময় ইনস্ট্যান্টেনিয়াস রেটের হেল্প নেবো। তার মানে আমরা রেট ইকুয়েশনটা লিখলাম, তারপরে ইজিলি আমরা এটাকে রিলেট করে দিলাম। তাহলে কোয়েশ্চেন নাম্বার 3ও আমাদের হয়ে গেল। এইবার লাস্ট কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনটা দেখলে বা সেই কোয়েশ্চেনটা করতে পারলে আজকের মতো আমাদের ছুটি। দেখো, ফর দ্য রিয়াকশন, একটা রিয়াকশন বলে দিয়েছে, রেট অফ ডিকম্পোজিশন অফ NO ইজ 2.42, ফাইন্ড দ্য রেট অফ ফরমেশন অফ N2 অ্যান্ড H2O। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রতিটা টার্ম ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? কারণ এই কম্পিটিটিভ পরীক্ষায় আর কিছু করে না, কম্পিটিটিভ পরীক্ষায় এই ইম্পর্টেন্ট টার্মগুলোকে ঢুকিয়ে দেয়, আমরা চিনতে পারি না, কারণ এই টাইপের কোয়েশ্চেনগুলো বেশি প্র্যাকটিস করে যাই না, আর কোনো রকম সমস্যা থাকে না। এই যে রিয়াকশানটা হচ্ছে, আমরা যদি রিয়াকশানটাকে একটু লিখি, দেখো রিয়াকশানটা 2NO প্লাস 2H2, ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রবলেম। 2NO প্লাস 2H2 অ্যারো দিয়ে লিখছি N2 প্লাস 2H2, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার গিভেন কি আছে, গিভেনটা খুব ভালো করে জানতে হবে। দেখো গিভেন আছে রেট অফ ডিকম্পোজিশন অফ NO, তার মানে আমরা আগের প্রবলেমে দেখেছিলাম রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ A, তার মানে ডিসঅ্যাপিয়ার করা মানে কি, কমে যাওয়া, আর ডিকম্পোজিশন মানেও তো কমে যাওয়া, তার মানে এইটা কিন্তু দুটো সিনোনিম, ব্যাপারটা একই জিনিস বোঝাচ্ছে। তাহলে এইখানে রেট অফ ডিকম্পোজিশন মানে কিন্তু মাইনাস একটা সাইন দিতেই হবে, মাইনাস DNO/dt, এইটা কিন্তু অলরেডি গিভেন 2.42, আমি আর ইউনিট এখানে লিখলাম না, 2.42, যা আসলে জায়গাটাও নেই, 2.42। আগের প্রবলেমে আমরা রেট অফ অ্যাপিয়ারেন্স দেখেছিলাম, আর এখানে ফরমেশন, কিন্তু মানেটা তো একই আবার সেই। তার মানে রেট অফ ফরমেশন অফ N2, তার মানে আমাদের কিন্তু এইটা বার করতে হবে। আমরা আগে কি বার করতে চাইছি বা কি বার করতে হবে আমরা সেটা আগে দেখি। তাহলে এইটা কত বার করতে হবে, এখানে আগে প্লাস দিলাম কেন, কারণ নাইট্রোজেন কিন্তু প্রোডাক্ট সাইডে আছে, আর NOটা রিঅ্যাক্টেন্ট সাইডে ছিল বলে এখানে আমি মাইনাস দিয়েছি। প্লাস আর কি বলেছে এই H2ওরও কিন্তু রেটটা বার করতে বলেছে, রেট অফ ফরমেশন, তার মানে H2ওর রেট অফ ফরমেশন মানে, তাহলে আমরা H2O লিখলাম, একটা প্লাস সাইন আছে, আর DT। সো এইটা গিভেন আছে, আর এই দুটো বার করতে বলেছে, তার মানে আমি এখানে একটা লাইন টেনে দিলাম। এবার যখনই এই টাইপের প্রবলেম পাবো আমরা কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস রেটের কিন্তু হেল্প নেবো। তার মানে আমরা ওই ইনস্ট্যান্টেনিয়াস রেটটা কীভাবে লিখতে পারি, দেখো রেট অফ রিয়াকশন, আমরা লিখছি রিয়াকশনের রেট, ইনস্ট্যান্টেনিয়াস রেটটা ইন টার্মস অফ NO আগে লিখি, ইন টার্মস অফ NO মাইনাস একটা সাইন দিতে হবে, DNO/2dt, 2dt, এই 2টা নিচে চলে গেছে, ইকুয়াল টু আবার মাইনাস DH2 বাই এখানে 2dt, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো প্লাস সাইন, কারণ কিছু নাও দিতে পারে, অসুবিধার কিছু নেই, প্লাস সাইন, আর কারণ এটা হচ্ছে প্রোডাক্ট। তাহলে এইখানে D of বাই এখানে কিছু হবে না, 1 আছে মানে কিছু হবে না, এখানে DT, আর লাস্টে এরকম D of H2O বাই এখানে 2dt, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আমরা এই দুটোর সাথে এইটার সাথে এইটা রিলেট করব একবার, আর এইটার সাথে এইটা রিলেট করব, তার মানে একবার এইটার সাথে এইটা রিলেট করব, আর এইটার সাথে এইটা রিলেট করব, তাহলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। দেখো প্রথমে খুব ভালো করে একটু তাকাই, আমরা কিন্তু এইটা আগে যদি করি, ঠিক আছে, তার মানে আমরা এইটার সাথে এইটা রিলেট করছি, তার মানে এটাকে আমরা ইকুয়েশন 1 দিই, আর এটা ইকুয়েশন 2। তাহলে আমরা যদি ইকুয়েশন 1টা আগে করি, কীভাবে করছি দেখো, তার মানে D of NO বাই 2dt, ইকুয়াল টু আমরা এখানে কি পাচ্ছি, D of N2/dt। সো আমাদের তো DN2/dt বার করতে দিয়েছে, আর গিভেন কি আছে, মাইনাস DNO/dt। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, দেখো আমি এই জায়গাটা একটু মুছছি, হ্যাঁ এই জায়গাটা একটু মুছি, জায়গাটাই পাচ্ছি না, তাহলে এই জায়গাটা একটু মোছা থাকলো। এইবার খুব ভালো করে একটু খেয়াল করি, আমরা এখানে আমরা কি এইভাবে লিখতে পারি, DN2/dt আমরা লিখলাম ইকুয়াল টু এই মাইনাস DNO/dt জায়গায় লিখলাম 2.42 বাই 2, এই 2টা বাই 2, তার মানে এইটার অ্যান্সার হবে 1.21। তার মানে আমরা ফার্স্ট অ্যান্সার পেয়ে গেলাম হচ্ছে DN2/dt, যেটা বার করতে দিয়েছিল ফরমেশন অফ নাইট্রোজেন। তাহলে ফরমেশন অফ নাইট্রোজেনের রেট কত, 1.21, তার সাথে তো এই ইউনিটটা থাকবেই, ঠিক আছে, মোল, ডেসিমিটার কিউব ইনভার্স, সেকেন্ড ইনভার্স, এটা তো থাকবেই। এইবার পরেরটা হচ্ছে DH2/dt, ঠিক আছে, এটা বার করতে দিয়েছে। এবার আমরা এই ইকুয়েশন নাম্বার 2টা রিলেট করি। তাহলে আমরা ইকুয়েশন নাম্বার 2টা যদি করি, দেখো ইকুয়েশন নাম্বার 2টা আমি এখানে করছি, হ্যাঁ জায়গার প্রচণ্ড অভাব। তাহলে ইকুয়েশন নাম্বার 2টা করি, তাহলে মাইনাস DNO /2dt, এইটার সাথে আমরা কি করছি, DH2O/2dt, ঠিক আছে। আমাদের কি লাগবে,
আমাদের তো লাগবে DH2O/dt বার করতে, DH2O/dt। তাহলে এই টুটা যদি আমরা এই সাইডে নিয়ে যাই, তাহলে এই টুটা এই সাইডে নিয়ে গেলে টু কেটে যাবে। তাহলে ফাইনালি আমরা এইভাবে টুগুলো কেটে যদি দিই, তাহলে আমাদের কাছে কি দাঁড়াচ্ছে? আমাদের কাছে দাঁড়াচ্ছে হচ্ছে DH2O। তাহলে DH2O/dt ইকুয়াল টু -DNO/dt। আর এই -DNO/dtটা তো অলরেডি গিভেন, তার মানে আমরা -DNO/dt যদি গিভেন থাকে, জাস্ট আমরা এখানে পুট করে দিতে পারবো না 2.42। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মানে আমরা এখানে অ্যান্সার পেয়ে গেলাম 2.42। তারপরে তো ইউনিটটা থাকবেই। তার মানে এই রেট অফ ফর্মেশন অফ নাইট্রোজেন পেলাম 1.21, আর রেট অফ ফর্মেশন অফ H2O পেলাম 2.42। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টাইপের অঙ্কগুলো যদি আমরা একবার বুঝে যাই, তার মানে এটা তো লেকচার 1 ছিল সবে। আর লেকচার 1-এ আমরা একদম ক্রিস্টাল ক্লিয়ার করে প্রতিটা টপিক বুঝলাম, প্রতিটা টপিকের নিউমারিক্যাল স্টাডি করলাম। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে তো ভুলো না। আর এরকম অনেক ইম্পর্টেন্ট টপিক নিয়ে, অনেক ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে। টিল দেন সবাই ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।